রবিবার থেকে বন্ধ থাকার পর আজ থেকে ভারত বাংলাদেশ বাণিজ্য শুরু হয়েছে। উত্তর 24 পরগনার বনগাঁ পেট্রাপোল সীমান্তে আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ ছিল। বিএসএফ এর নজরদারি বাড়ানো হয়েছে। খোলা হলো পেট্রাপোল ও বেনাপোল বন্দরের গেট, চলছে পারাপার। বাংলাদেশ থেকে ফিরছে ফাঁকা ট্রাক। প্রতিবেশী দেশ থেকে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে ফিরছেন অনেকেই। কোচবিহারের মেখলিগঞ্জে চ্যাংরাবান্ধা সীমান্তে কড়া নিরাপত্তা। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক আদান প্রদান বন্ধ ছিল, আজ থেকে তা শুরু হয়েছে। মালদার ইংরেজ বাজারের মহদেবপুর সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। গতকালের পর আজও সেখানে আমদানি রফতানি শুরু হয় কিনা সেদিকে আমাদের নজর রয়েছে। তবে ওপার থেকে এপারে আসছেন বাংলাদেশি নাগরিকরা। মহদেবপুর সীমান্ত এলাকা জুড়ে কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ। এখনো প্রায় 40 জন ট্রাক চালক বাংলাদেশে আটকে রয়েছেন। তাদের দ্রুত ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। সংরক্ষণ বিরোধী আন্দোলনের জেরে সীমান্তে বাণিজ্য বন্ধ হয়ে ক্ষতি হয়েছে কোটি কোটি টাকা। ফের বাংলাদেশে অশান্তিতে সিঁদুরে মেঘ দেখছেন এপারের ব্যবসায়ীরা। রবিবার থেকেই বন্ধ ভারত বাংলাদেশ বাণিজ্য। সোমবারের পরিস্থিতির পর মাথায় হাত এপারের ব্যবসায়ীদের। এদিকে ভারতে এসে আটকে পড়েছেন বাংলাদেশের নাগরিকরা। অলরেডি হলো 1,500 কোটি টাকার হলো ক্ষতি হয়ে গেছে। বর্ডারগুলোতে গাড়িগুলো আটকে আছে। এক রক্তক্ষয়ী আন্দোলন স্তিমিত হতে না হতেই আরেক রোষের দাবানো। ছাইচাপা ক্ষোভের বিস্ফোরণে ফের জ্বলল বাংলাদেশ। আন্দোলনের জেরে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হলেন শেখ হাসিনা। হাসিনা দেশ ছাড়তেই উল্লাসে মাতলেন আন্দোলনকারীরা। ওপার বাংলায় ফের অশান্তিতে মাথায় হাত এবার বাংলার ব্যবসায়ীদের। বিপাকে পড়েছেন ব্যবসা বা চিকিৎসার কারণে ভারতে আসা বাংলাদেশি নাগরিকরাও। মা অসুস্থ, ট্রিটমেন্টের জন্য আসছি, ওয়াইফকে নিয়ে এখন কি করব কিছুই বুঝতে পারছি না। পুরো একদম লকড হয়ে গেছি ইন্ডিয়ার ভিতর। এখন বর্ডারে ওখানে দেখছি যে শুনছি যে মার্ডার হয়েছে, অ্যাটাক হচ্ছে বাংলাদেশের ইয়ের ভিতর, ইমিগ্রেশনের ভিতর। এখন কি করব আসলে আমরা দিশেহারা। আসলে কালকে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট 1 ঘন্টা কম হয়েছে, 6টার জায়গায় 5টা অবধি হয়েছে। এবং কালকে সন্ধ্যা 6টা থেকে কারফিউ লেগে গেছে। আবার বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ, সেই জন্য আমাদের আজকে থেকে এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ আছে। বাংলাদেশের যে ঘটনা, সেই ঘটনাতে আমরা সবাই উদ্বিগ্ন, কিন্তু সেটা নিয়ে পোস্ট করতে গিয়ে এমন কিছু লিখবেন না বা বলবেন না যাতে বাংলার কোনো শান্তি নষ্ট হতে পারে বা ভারতের শান্তি নষ্ট হতে পারে। শান্তি রক্ষার স্বার্থে আসুন, ইন্ডিয়া একটা কান্ট্রি, বাংলাদেশও একটা কান্ট্রি, কিন্তু পাশের যদি রাজ্যে কিছু হয়, আমার প্রতিবেশীর কিছু হয়, তার একটা প্রভাব পাশের রাজ্যে পড়ে। বাংলাদেশের এই পরিস্থিতিতে এখন দিশেহারা ভারতে আসা ওপারের নাগরিক এবং এপারের ব্যবসায়ীরা। এবিপি আনন্দ। আপাতত সেনার শাসনে বাংলাদেশ। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর সাংবাদিক বৈঠক করেন বাংলাদেশের সেনা প্রধান। সে দেশের জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনারা আমাকে সাহায্য করুন। এর আগেও বারবার সেনা অভ্যুত্থানের সাক্ষী থেকেছে বাংলাদেশ। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি। আন্দোলনের আঁচে ফুটছে বাংলাদেশ। তড়িঘড়ি প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে হয়েছে শেখ হাসিনাকে। আপাতত সেনার শাসনে দেশ। অতীতেও পদ্মাপাড়ের এই দেশ বারবার সেনা অভ্যুত্থানে সাক্ষী থেকেছে। বাংলাদেশের স্বাধীনতার 50 বছরের মধ্যে 18 বছরই কেটেছে সেনাবাহিনীর শাসনে। 1971 সালে প্রতিষ্ঠার পর থেকে 3টি বড় মাপের সেনা অভ্যুত্থানে সাক্ষী হয়েছে বাংলাদেশ। 2 প্রেসিডেন্টকে সেনার হাতে নিহত হতে দেখেছে শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান। এছাড়া গত 5.5 দশকে বাংলাদেশে একাধিক ছোট বড় অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থও হয়েছে। 1975 সালের 15ই আগস্ট হত্যা করা হয় বঙ্গবন্ধু ও তার পরিবারের অধিকাংশ সদস্যদের। শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভার বাণিজ্য মন্ত্রী ছিলেন খন্দকার মোস্তাক আহমেদ। তিনি নিজেকে বাংলাদেশের রাষ্ট্রপতি ঘোষণা করেন। তৎকালীন বাংলাদেশের 3 সেনাবাহিনীর প্রধান, পুলিশের প্রধান এবং বাংলাদেশ রাইফেলস নতুন সরকারকে সমর্থন করে, কিন্তু এই সরকারের মেয়াদ বেশি দিন ছিল না। খন্দকার মোস্তাক আহমেদ রাষ্ট্রপতি হলেও সেনাবাহিনীর মধ্যেই তৈরি হয় সংঘাত। মুজিব হত্যার পর তৎকালীন সেনাবাহিনীর প্রধান করা হয় জিয়াউর রহমানকে, জানিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন মেজর জেনারেল খালেদ মোশাররফ। 1975 সালের 3রা নভেম্বর সরকারের ওপর আঘাত হানেন মেজর জেনারেল খালেদ মোশাররফ, যার পরিণতি ছিল বাংলাদেশের দ্বিতীয় সেনা অভ্যুত্থান। শুরুতেই বন্দী করা হয় সেনাপ্রধান জিয়াউর রহমানকে। দেশে আবার যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়।
খালেদ মোশাররফের অভ্যুত্থান যখন সংগঠিত হচ্ছিল তখন রাতেই ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটকে থাকা অবস্থায় আওয়ামী লীগের 4 সিনিয়র নেতাকে গুলি করে হত্যা করা হয়। খালেদ মোশাররফের নেতৃত্বে এই অভ্যুত্থান ছিল ক্ষণস্থায়ী। এটি টিকেছিল মাত্র 4 দিন। জিয়াউর রহমানকে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে মুক্ত করে ইস্টবেঙ্গল রেজিমেন্টের সৈন্যরা। হত্যা করা হয় জেনারেল খালেদ মোশাররফকে। জেনারেল জিয়াউর রহমান তার 5 বছরের শাসনকালে প্রায় 21টি অভ্যুত্থানের মুখোমুখি হয়েছিলেন। 21টি অভ্যুত্থান থেকে বেঁচে গেলেও 22 নম্বরটিতে তিনি মৃত্যুবরণ করেন। 1981 সালে 30 মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর উপরাষ্ট্রপতি আব্দুস সাত্তার রাষ্ট্রপতি হন। সেই সময় আব্দুস সাত্তার সরকারের বিভিন্ন মন্ত্রীর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে আসতে থাকে। 1982 সালের 24শে মার্চ রাষ্ট্রপতি আব্দুস সাত্তারের সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেন তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ। তিনি নিজেকে দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ঘোষণা করেন। জেনারেল এরশাদের পতনের পর 1991 সালে বাংলাদেশে ফের নির্বাচন ব্যবস্থা চালু হয়। 2007 সালের 11 জানুয়ারি ফের রাজনীতিতে হস্তক্ষেপ করে সেনাবাহিনী। তবে সেই সময় সেনাবাহিনী সরাসরি ক্ষমতা দখল না করলেও তাদের মনোনীত অসামরিক ব্যক্তিদের নিয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার তৈরি করা হয়। রাষ্ট্রপুঞ্জের বিধিনিষেধের কারণে তৎকালীন সেনাপ্রধান সরাসরি ক্ষমতার চাবিকাঠি হাতে নেননি। প্রাথমিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয় নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসকে। তিনি রাজি না হওয়ায় তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন ফখরুদ্দিন। 17 বছর পর বাংলাদেশে ফিরল সেই অস্থিরতার ছবি। ফের একবার সেনার শাসনে পদ্মা পাড়ের দেশ। এবিপি আনন্দ।